আজ আমরা জানবো এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ কাকে বলে। এই রিসার্চকে আবার কজাল কম্পারেটিভ রিসার্চও বলা হয়। এর মানে হচ্ছে আফটার দ্য ফ্যাক্ট, মানে কোনো একটা ঘটনা ঘটেছে তার পরবর্তীকালে সেই পূর্বের ঘটনাটা কেন ঘটেছে সেই নিয়ে যে রিসার্চটা করা হয় তাকেই বলা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। এই যে কথাটা এসছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে। এর মানে হচ্ছে রেট্রোস্পেক্টিভলি, মানে পূর্বে ঘটে যাওয়া কোনো জিনিস বা অতীতের কোনো জিনিস যদি আমরা পূর্বে আবার ফিরে দেখি, তার মাধ্যমে যে রিসার্চ আমরা করে থাকি তাকেই বলা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। একে আবার আরেকটা নাম বলা হয়, দেখো, সার্চিং ব্যাক ইন টাইম। মানে সার্চিং মানে কি? খোঁজা। ব্যাক ইন টাইম মানে পূর্বের সময়ে কোনো কিছু খোঁজা। এটা অনেকটা কিরকম হয়? ডিটেকটিভ ওয়ার্ক। ডিটেকটিভ ওয়ার্ক মানে যারা গোয়েন্দারা দেখবে বিভিন্ন ঘটনা ঘটেছে সেগুলোকে খোঁজার জন্য যেই ধরনের পরিকল্পনা করে, যেই ধরনের রিসার্চ করে, সেই ধরনের ব্যাপারটা কিন্তু এই এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চের ক্ষেত্রে ফলো করা হয়। এটা অনেকটা বলছে যে ফাইন্ডিং ফায়ার ফ্রম লুকিং অ্যাট দ্য স্মোক। মানে লুকিং অ্যাট দ্য স্মোক মানে কোনো একটা ধোঁয়া দেখলো, ধোঁয়া দেখার পরে সে ভাবছে যে এই ধোঁয়াটা এলো কোথা থেকে, নিশ্চয়ই ওখানে কোনো আগুন আছে, তাহলে এই আগুনের সোর্সটা কোথায়, আগুনটা কিভাবে এলো। মানে ধোঁয়া দেখে যদি আগুন খোঁজার প্রচেষ্টা করি, সেক্ষেত্রে যে জিনিসগুলো আমরা পূর্বের জিনিসগুলো খোঁজার চেষ্টা করব, সেই ব্যাপারটাই কিন্তু এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চের ক্ষেত্রে দেখা হচ্ছে। দেখো, কিছু উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন ধরো, ইনক্রিজ অফ ওমেন রেপ ভিকটিমস, মানে ওমেনদের যে মানে ইনক্রিজ মানে বৃদ্ধি পাচ্ছে, যে রেপ রেপ হওয়ার যে ব্যাপারটা যে বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা কি করে বুঝতে পারবো? মানে কিছু ওমেন আছে যারা রেপ হয়েছে, তাদের কেন হলো, কিভাবে হলো, সেই জিনিসগুলো খুঁজতে গিয়ে আমরা কি করবো, তার পেছনের দিকে বা তার আগে কি ঘটনা ঘটেছে সেগুলোকে যদি আমরা পর্যালোচনা করি বা রিসার্চের মাধ্যমে জানার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা লাগবে। আবার দেখো, যদি রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হয়, কোনো একজন ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবার এই ব্যক্তি মারা গেল, কিভাবে মারা গেছে? এখন তো দেখো, আমরা তো এরকম করতে পারি না যে অন্য কোনো একজনকে মেরে দিয়ে আমরা তারপরে এরকম করতে পারি না যে হ্যাঁ হ্যাঁ এই কারণেই হচ্ছে রোড অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই কারণেই সে মারা গেছে, এরকম করা যায় না। কেউ একজন মারা গেছে, সে কেন মারা গেল, তার প্রিভিয়াস কি কি কারণ ছিল, সেইগুলোর উপর বেস করে যেই রিসার্চটা করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। আরেকটা উদাহরণ দেখো, ড্রাগ ইউজ অ্যামং দ্য স্কুল গোয়ার্স। মানে হচ্ছে আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা পড়ছে তাদের মধ্যে একটা ড্রাগ ইউজ বা যে সমস্ত অপরাধপ্রবণ বাচ্চারা যে সমস্ত খারাপ জিনিসগুলো খেয়ে থাকে, সেগুলো কেন খাচ্ছে, সেই জিনিসগুলো দেখা গেলো কোনো একটা বাচ্চা অ্যাডিক্টেড হয়ে গেছে, এবার সেই বাচ্চাটার উপরে আমি কি করতে যাচ্ছি, রিসার্চ করতে যাচ্ছি। তাহলে কি করতে হবে, বাচ্চাটাকে নিশ্চয়ই আবার ড্রাগ দেওয়া যাবে না, তাকে দেখতে হবে যে তার আগে কিভাবে সে ড্রাগের পর্যন্ত পৌঁছালো, কেন সে ড্রাগ অ্যাডিক্টেড হলো, তার পিছনের কারণগুলো কি কি। এই পিছনের কারণগুলো, বা ওই যে আমরা একটু আগে দেখলাম যে সার্চিং ব্যাক ইন টাইম, মানে পিছনের জিনিসগুলোকে খুঁজে খুঁজে যে রিসার্চটা করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কি এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। আর একটা দেখো, যে রিলেশন বিটুইন লাং ক্যান্সার অ্যান্ড সিগারেট স্মোকিং। মানে এখানে বলছে যে ফুসফুসের যে ক্যান্সার, তার সঙ্গে সিগারেট স্মোকিং এর কোনো একটা সম্পর্ক আছে কিনা, সেই যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ করব। এখানে কিন্তু দেখা যাবে না যে অন্য কোনো লোককে এরকম সেট করা যাবে না যে তুমি সিগারেট খাও তারপর তোমার ক্যান্সার হচ্ছে কিনা সেটা আমি দেখবো, সেটা কিন্তু এথিক্যালি রাইট না। সেই জন্য আমার কি করতে হবে, যাদের যাদের লাং ক্যান্সার হয়েছে তাদের উপর আমার রিসার্চটা চালনা করতে হবে এবং প্ল্যানিং করতে হবে, যে দেখতে হবে যে কি কারণে এগুলো হলো। আরেকটা দেখো, why lonely adult persons are assaulted. lonely adult person মানে কি, যারা হচ্ছে একেবারে একা একা থাকে, যে সমস্ত বয়স্ক লোকেরা, তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে টিভিতেও আমরা দেখে থাকি যে তাদের কি হচ্ছে, কেউ অ্যাটাক করছে, কেউ মেরে দিচ্ছে, কেউ এভাবে, তাদের যারা লোনলি থাকে, যারা একা একা থাকে, তাদের কি হচ্ছে, অ্যাসল্ট হতে হয়। তো এই অ্যাসল্ট কেন হতে হয়, সেই কারণগুলো যদি আমরা জানতে চাই, তাহলে তার আগের ঘটনাগুলোকে আমাদের দেখতে হবে। মানে এখানে কিন্তু আফটার দ্য ফ্যাক্ট, ফ্যাক্টটা কি, যে সেই অ্যাডাল্ট পার্সনটা হয় মারা গেছে বা অ্যাসল্টেড হয়েছে, তাহলে সেই যে ফ্যাক্টটা ঘটেছে, সেই ফ্যাক্টের উপর বেস করে আমরা কি হচ্ছে আগের জিনিসগুলোকে দেখছি, রেট্রোস্পেক্টিভলি দেখছি, মানে অতীতের জিনিসগুলোকে বোঝার চেষ্টা করছি। এখানে মনে করো ওই যে লোকটা মারা গেছে, সেটা হচ্ছে স্মোক, মানে এই যে মারা যাওয়ার জিনিসটা আমরা দেখলাম, এবার এটার পেছনে কোনো কারণ আছে, মানে ফায়ার আছে, মানে একটু আগে দেখলাম যে আগুনটা আছে, সেটা দেখতে যাব। এই যে দেখার যে প্রসেস, যে অতীতে ফিরে দেখার যে প্রসেস ব্যবহার করা যে রিসার্চে, সেই রিসার্চটাকে বলা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। ক্যারেক্টারিস্টিক্স অফ এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। এবার দেখবো যে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চের বৈশিষ্ট্যগুলো কি কি, মানে কোন কোন জিনিসগুলো থাকলে আমরা বলবো যে এটা একটা এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ।
ইট ইনভেস্টিগেটস দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, মানে এটা দেখে কোনো একটা জিনিসের মধ্যে তাদের কার্যকারণ সম্পর্কটা কি। মানে যেমন ধরো আমরা একটু আগে যে উদাহরণগুলো দেখলাম যে রেপ ভিকটিমটা হচ্ছে কি, যে ভিকটিমটা হয়ে গেছে মানে কোনো একজন মেয়ের রেপ হয়েছে, সেটাকে বলা হচ্ছে একটা ইফেক্ট। এর কজটা কোথায়, মানে এর কারণটা কি। তারপরে ধরো যদি ওই রোড অ্যাক্সিডেন্ট দেখলাম, সেটা একটা ইফেক্ট, মানে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে, কেউ একজন মারা গেছে, তাহলে সেই যে মারা গেছে এটার ফলাফল, আর তার কজ হচ্ছে মানে কোনো কারণগুলো, সেই যে কোন কোন কারণে হতে পারে সেইগুলোর মধ্যে একটা রিলেশনশিপ দেখাই হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চের কাজ। এছাড়া একটা কি করে যে এক্সামাইন্স দ্য ইনসিডেন্ট রেট্রোস্পেক্টিভলি, মানে হচ্ছে ইনসিডেন্টটাকে পুনরায় আবার দেখার চেষ্টা করে, মানে কোনো একটা ঘটনা ঘটেছে সেটাকে পুনরায় দেখার চেষ্টা করে। তারপরে কি বলছে, নো ডিরেক্ট কন্ট্রোল ওভার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর রিসার্চারের কোনো ডিরেক্ট কন্ট্রোল থাকে না। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে সেই ধরনের ভ্যারিয়েবল যেটার উপর রিসার্চার মানে কোনো একজন গবেষকের কি থাকে, একটা কন্ট্রোল থাকে। এটা সাধারণত কোন ক্ষেত্রে কন্ট্রোল থাকে? সাধারণত এক্সপেরিমেন্টাল সেটআপে থাকে। এক্সপেরিমেন্টাল সেটআপ বা ল্যাবরেটরি সেটআপ, যেখানে রিসার্চার কি করে পুরোপুরি একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে কোনো একটা জিনিসের উপর কোনো একটা জিনিস দিয়ে তার ফলাফল দেখে। যেমন একটা উদাহরণ দেখি, যেমন ধরো স্টোরি টেলিং মেথডটা মাধ্যমে কতটা একটা স্টুডেন্টের একাডেমিক অ্যাচিভমেন্ট হচ্ছে সেটা একটা রিসার্চার জানতে চায়। সেক্ষেত্রে কি করবে রিসার্চার, স্টোরি টেলিং মেথডে কোনো একটা দলকে পড়াবে এবং তারপরে দেখবে যে তার একাডেমিক অ্যাচিভমেন্টটা কেমন হলো। তাহলে এই যে স্টোরি টেলিং মেথডটা, এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে হচ্ছে এই জিনিসটা রিসার্চার কি করছে, স্টুডেন্টদের উপর অ্যাপ্লাই করছে এবং তারপরে কি করছে, ফলাফলটা দেখছে। ফলাফলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কিন্তু এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চের ক্ষেত্রে কি হচ্ছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হচ্ছে যে ঘটনাটা ঘটে যাচ্ছে, মানে রেপ ভিকটিম মানে সেই যে মেয়েটা রেপ হয়েছে সেটা হচ্ছে ফলাফল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কেন হয়েছে সেটা আমরা জানি না। মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে কিন্তু রিসার্চারের কোনো কন্ট্রোল নেই। কোনো রিসার্চার এরকম করতে পারবে না কোনো একটা কারণ দিয়ে কোনো একটা মেয়ের কি করাতে পারবে না, মানে রেপ করাতে পারবে না। এটা কিন্তু একটা এথিক্যালি একটা মানে বাজে একটা ব্যাপার, যে আমরা এটা করতে পারবো না। আমরা কি করব, যে কোনো একটা জিনিসের ফলাফলটা দেখবো এবং তারপরে দেখবো যে কি কারণে এটা হচ্ছে। তাহলে এই যে কারণটার উপরে কিন্তু আমাদের নিজস্ব বা রিসার্চারের কোনো একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এখানে নেই। মানে কোনো একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, কি কারণে হয়েছে সেই কারণটার উপরে কিন্তু রিসার্চারের কোনো কন্ট্রোল নেই। তারপরে কি বলছে, নো অ্যাক্টিভ ম্যানিপুলেশন, মানে রিসার্চার এক্ষেত্রে কোনো ম্যানিপুলেশন করতে পারে না বা কোনো কিছু পরিবর্তন করতে পারে না। কি পরিবর্তন করতে পারে না? অন কনকমিটেন্ট ভ্যারিয়েবল। কনকমিটেন্ট ভ্যারিয়েবল গুলো হচ্ছে সেই ভ্যারিয়েবল গুলো যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কাজকে আরো ত্বরান্বিত করে। মানে একটু ভালো করে বলি, যেমন ধরো একটু আগে আমরা বললাম যে কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কারণটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনো একটা কারণেই তো কারোর রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সবসময় যে রোড অ্যাক্সিডেন্ট একটা কারণেই হবে তা কিন্তু না। এর পিছনে অনেকগুলো ছোট ছোট কারণ থাকে যেগুলো এই বড় কারণটাকে সাহায্য করে। আর এক্সপেরিমেন্টাল সেটআপের কি হয়, যে ছোট ছোট যে কারণগুলো সেই কারণগুলোকে কি করে দেয়, পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে একজন রিসার্চার। কিন্তু এক্স পোস্ট ফ্যাক্টর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা অলরেডি ঘটে গেছে, কোনো কিছু আমার নিয়ন্ত্রণের সবকিছুই বাইরে। তারপরে কি বলছে, টেক্স সিচুয়েশন অ্যাজ ইট ইজ। এক্ষেত্রে রিসার্চার কি করে, যেরকম সিচুয়েশনে ঘটনাটা ঘটছে সেটাকেই নিয়ে নেয়, কোনো কন্ট্রোলের ব্যাপার এখানে নেই। যা ঘটনা ঘটে গেছে তার উপরেই কাজ করতে হবে। তারপর বলছে স্টাডিজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন। এই যে যত যত ঘটনা আমরা দেখলাম, যে রেপ ভিকটিম, ড্রাগ অ্যাডিক্টেড বা রোড অ্যাক্সিডেন্টের ফলে কি হচ্ছে, তারপর হচ্ছে কি অ্যাডাল্ট যারা একারা থাকে তাদের মানে ওল্ড এজের সমস্যা হয়, কেউ কেউ অ্যাসল্ট হয়। তাহলে এই যে যে ঘটনাগুলো সবই হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশন, কোনোটাই কিন্তু ল্যাবরেটরি সেটআপে করা হয়নি, মানে কোনো একটা ল্যাবে এই ঘটনাটা ঘটানো হয়নি, অলরেডি রিয়েল লাইফ সিচুয়েশনে এটা হয়ে গেছে। তারপরেরটা বলছে randomization cannot be done। এক্ষেত্রে কিন্তু randomly কোনো জিনিস করা যায় না। randomly মানে হচ্ছে, যেমন ধরো কোনো একটা ঘটনার কারণ মানে অনেক একটা সেটা বলি, ধরো কোনো একটা টিচার জানতে চাইছে যে কোন স্টুডেন্টটা পড়াশোনা করেছে, মানে বা ক্লাসে সবাই পড়াশোনা করেছে কিনা। সেক্ষেত্রে কি হচ্ছে, টিচার গিয়ে বললো যে আজকে পড়া ধরবো, তখন কি হচ্ছে স্টুডেন্টদের সবার মধ্যে একটা কিন্তু মানে ভয় ধরে যায় যে আমাকে ধরতে পারে, ও ভাবছে আমাকে ধরতে পারে, মানে সবারই একটা ইকুয়াল চান্স থাকছে।
এই যে ইকুয়াল চান্সটা কিন্তু এক্ষেত্রে আমাদের হলো না। কোন ক্ষেত্রে হয় না? এক্সপোজ ফ্যাক্টর রিসার্চের ক্ষেত্রে ইকুয়াল চান্সটা হয় না, মানে কি একটা ঘটনা ঘটে গেছে সেখানে কিন্তু সেই ঘটনাটাকে আমরা বিভিন্ন জায়গায় প্রদান করতে পারছি না, মানে অন্য কোনো ঘটনাগুলোকে দেখে আমরা এই ঘটনাটা এই কারণেই হয়েছে এই র্যান্ডামলি আমরা এই ব্যাপারটা করতে পারি না। তারপর বলছে ক্যান নট বি ইনক্লুডেড ইন নন এক্সপেরিমেন্টাল ডেসক্রিপটিভ সার্ভে। ডেসক্রিপটিভ সার্ভের ক্ষেত্রে কি হয়, যে প্রেজেন্ট সিচুয়েশনে যে ঘটনাটা ঘটছে সেটার থেকে আমরা বিভিন্ন তথ্য আহরণ করি এবং তার মাধ্যমে একটা রিসার্চ করি, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনের উপর কাজ হচ্ছে না, কাজটা হচ্ছে কি আগের সিচুয়েশনের উপর, মানে পাস্টের উপর কাজটা হচ্ছে। তারপর বলছে কুড বি নেমড অ্যাজ কোয়াজি এক্সপেরিমেন্টাল রিসার্চ। একে বলা হতে পারে কোয়াজি বা আংশিক এক্সপেরিমেন্টাল রিসার্চ। আংশিক কেন বলছে? এক্সপেরিমেন্টাল রিসার্চে কজ এবং ইফেক্ট দুটোই হচ্ছে রিসার্চের কন্ট্রোলে থাকে, কিন্তু এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ইফেক্ট বা ঘটনা অলরেডি ঘটে গেছে, শুধু কজটাকে আমরা কি করছি, দেখার চেষ্টা করছি। তার মানে কজ এবং এফেক্ট আমরা জানার চেষ্টা করছি, কিন্তু কোনোটাই আমাদের হাতে নেই। তাই জন্য এটাকে কি বলছে, আংশিক এক্সপেরিমেন্টাল, মানে হচ্ছে এক্সপেরিমেন্টের মতন কজ এবং এফেক্ট জানার চেষ্টা করছি কিন্তু কোনোটাই আমাদের হাতে নেই। তারপর কি বলছে, ক্যান নট বি ইনক্লুডেড ইন দা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। ট্রু এক্সপেরিমেন্টালে কি হয়, কজ এবং এফেক্ট দুটোই আমাদের হাতে থাকে, কন্ট্রোল থাকে, ম্যানিপুলেশন করতে পারি যে কোনো ভ্যারিয়েবলকে, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না, মানে পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল সেটআপ এটাকে বলতে পারছি না। আবার কি বলছে, এটাকে সিউডো এক্সপেরিমেন্টাল, পুরোপুরি এক্সপেরিমেন্টাল বলতে পারছি না কিন্তু আংশিক বলতে পারছি, মানে কিছুটা হলেও এটা কিন্তু এক্সপেরিমেন্টাল। কারণ কেন, এক্সপেরিমেন্টের প্রধান কাজই হচ্ছে কজ ইফেক্ট দেখা, এক্ষেত্রে কজ ইফেক্ট দেখা হচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি সিউডো এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবার দেখবো যে এক্সপোজ ফ্যাক্টর রিসার্চটা কখন কখন ব্যবহার করা হয়। এটা একটা এক্সপ্লোরেটরি টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এক্সপ্লোরেটরি টুল মানে কি, এটা হচ্ছে একটা উদ্ভাবনী যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। যেমন কোনো একটা ঘটনা ঘটেছে, কেন ঘটেছে সেই যে কারণটাকে উদ্ভাবন করার জন্য কিন্তু এক্সপোজ ফ্যাক্টর রিসার্চটা হয়। টু নো দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, মানে কোনো একটা ঘটনা ঘটেছে তার কার্যকারণ সম্পর্কটা জানার জন্য এক্সপোজ ফ্যাক্টর রিসার্চটা হয়ে থাকে। তারপর বলছে টু অবজার্ভ ইনফ্রিকুয়েন্ট ইনসিডেন্ট। ইনফ্রিকুয়েন্ট মানে যে সমস্ত ঘটনাগুলো সবসময় ঘটে না, সেই সমস্ত ঘটনাগুলো যদি আমরা অবজার্ভ করতে যাই বা সেই সমস্ত জিনিসের উপর যদি আমরা মানে রিসার্চ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এক্সপোজ ফ্যাক্টর রিসার্চটাই করতে হবে। কারণ যেমন ধরো আর্থকোয়েক বা ভূমিকম্পটা সবসময় ঘটছে না, তাহলে সবসময় যেটা ঘটছে না সেটা আমরা ল্যাবরেটরিতেও করতে পারি না, আবার সবসময় হচ্ছে না বলে সেইগুলো প্রেজেন্টে নেই, তার মানে প্রেজেন্টে মানে বর্তমান অবস্থায় নেই বলে আমরা কি করতে পারছি না, ডেসক্রিপটিভ রিসার্চও করতে পারছি না। তাহলে আমরা জানবো কি করে যে এটার কারণ কি হলো, সেই কারণ জানতে গেলে আমাদের এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ করতে হবে। তারপরে ধরো টেরোরিস্ট অ্যাটাকের ক্ষেত্রেও কিন্তু এটা হঠাৎ করে হয়, কখনো কখনো হয়, তো সেইগুলো ক্ষেত্রে জানার ক্ষেত্রে আমাদের এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ করতে হবে। ল্যান্ডস্লাইড এই ন্যাচারাল ক্যালামিটিটাও কি সময় হয়, যে মাঝে সাঝে হয়, প্লেন ক্র্যাশও প্রতিদিন হয় না, মাঝে সাঝে হয়, তো সেই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা পূর্ব ইতিহাস জানার পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি, এক্সপোজ ফ্যাক্টর রিসার্চটা করতে পারি। তারপর কি বলছে, টু অবজার্ভ দ্য ইনসিডেন্ট দ্যাট ক্যান নট বি ডুপ্লিকেটেড ফর এথিক্যাল রিজন। কিছু কিছু ঘটনা এমন আছে যেগুলোকে বারে বারে ঘটানো যায় না, সেগুলো নৈতিকভাবে অপরাধ। সেই সমস্ত জিনিসগুলো, যেমন ধরো রেপ ভিকটিমের কথা বলেছি, তারপরে বললাম যে কারোর ধরো লাং ক্যান্সার হয়েছে, এবার কেন হয়েছে সেটা আমরা জানতে পারি, কিন্তু নতুন করে এটা ঘটানো মানে এথিক্যালি রং। তারপরে ধরো কেউ কোনো একটা বাচ্চা হচ্ছে ড্রাগ ইউজ করেছে, তো সেই ঘটনাটা আমি আমার রিসার্চের জন্য কি করতে পারি না, বাচ্চাকে ড্রাগ দিতে পারি না, তাহলে এটা এথিক্যালি রং হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো তার মানে এক্সপেরিমেন্টাল সেটআপে হচ্ছে না। আর এগুলোকে মানে প্রত্যেকদিন যদি হতেই থাকতো তাহলে আমরা সেখান থেকে ডেটা কালেক্ট করতাম, ডেসক্রিপটিভ রিসার্চ আমাদের হতো, কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কি হচ্ছে, এথিক্যালি রং হবে বলে আমরা কি করতে পারি না, এই সমস্ত জিনিসগুলো ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রেও করা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এর কারণগুলো জানার জন্য এক্সপোজ ফ্যাক্টর রিসার্চটা করতে হবে। টু অবজার্ভ দ্য ইফেক্টিভনেস অফ এ প্ল্যানিং, কোনো একটা প্ল্যান করা হয়েছে, ধরো রিসেন্টলি এলো যে এনইপি, মানে হচ্ছে ন্যাশনাল পলিসি এসছে, এই যে পলিসিটা কতটা ইফেক্টিভ, সেই ঘটনাটা করতে গেলে আমরা নতুন করে একটা কোনো পলিসি আমরা তৈরি করব না, আমরা কি করব, এই পলিসিটার ইফেক্টিভনেসটা জানার জন্য আগের যে সমস্ত ব্যাপারগুলো এর সঙ্গে জড়িত, যে এর ইফেক্টিভনেস হতে গেলে বা এটা যে কতটা ভালো হলো সেটা জানার জন্য কিছু আমরা হাইপোথেসিস সেট করলাম বা কোশ্চেন সেট করলাম, সেই হিসাবে আমরা দেখে নেব যে কি কি জিনিস এটা ফুলফিল করতে পেরেছে, কতটা এটা ইফেক্টিভ হয়েছে। তো এই জিনিসগুলো জানার ক্ষেত্রেও আমাদের কি করতে হবে, এক্সপোজ ফ্যাক্টর রিসার্চটা করতে হবে। তারপর বলছে where laboratory experiment cannot be done, কিছু কিছু জায়গা আছে যেখানে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট হয় না, বিশেষ করে
করে হিউম্যান বিহেভিয়ারের ক্ষেত্রে কিন্তু এক্সপেরিমেন্টাল সেটআপটা করা যায় না। এক্সপেরিমেন্টাল সেটআপ মানেই হচ্ছে পুরোপুরি একটা আর্টিফিশিয়াল জিনিস। এই আর্টিফিশিয়াল জিনিস মানে কোনো বস্তুর উপরে এটা ঘটানো যায়, আবার কখনো কখনো কোনো ইতর প্রাণীর ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু হিউম্যানের বিহেভিয়ার সবসময়ের জন্য চেঞ্জ হতে থাকে এবং সেটাকে আর্টিফিশিয়ালি করলে সেই হিউম্যান বিহেভিয়ারের উপর যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু জেনারেলাইজ করা যাবে না, সেটার দ্বারা কোনো ভালো একটা রিসার্চের ইফেক্ট বেরোবে না। তো সেই জন্য হিউম্যান বিহেভিয়ার জানার জন্য যেখানে এক্সপেরিমেন্টাল সেটআপ হচ্ছে না সেই সমস্ত ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কোনো ঘটনা দেখে তার কার্যকারণ ব্যাপারটা জানার জন্য এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা করতে। এবার দেখবো যে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ কত প্রকারের। এটা দু প্রকারের হয়, একটা হচ্ছে কজাল কোরিলেশনাল রিসার্চ ডিজাইন আর একটা হচ্ছে কজাল কম্পারেটিভ রিসার্চ ডিজাইন। প্রথমে দেখবো যে কজাল কোরিলেশনাল রিসার্চ ডিজাইনটা কি। কজাল কোরিলেশন রিসার্চ ডিজাইন মানে হচ্ছে কি, এখানে সাধারণত খোঁজা হয় অ্যাসোসিয়েশন অথবা রিলেশন। কাদের মধ্যে অ্যাসোসিয়েশন বা রিলেশন খোঁজা হচ্ছে, দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমাদের কি করতে হচ্ছে, অ্যাসোসিয়েশন বা রিলেশন মানে হচ্ছে কতটা এর সঙ্গে এর সম্পর্ক, মানে একটা জিনিস বাড়লে আরেকটা জিনিস বাড়ছে কিনা, একটা জিনিস কমলে আরেকটা জিনিস কমছে কিনা, সেই জিনিসটার মাধ্যমে আমরা কি করতে পারি, রিলেশনশিপ দেখতে পারি। এর মাধ্যমে আমরা এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ করতে পারি। দেখো উদাহরণ হিসাবে কি দেওয়া আছে, যে লাইফস্টাইল হ্যাবিট অ্যান্ড হার্ট হেলথ, মানে হার্ট হেলথের সঙ্গে কি লাইফস্টাইলের কোনো সম্পর্ক আছে, সে সমস্ত ক্ষেত্রে যদি আমরা বিষয়টা জানতে চাই তাহলে আমাদের কিন্তু এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা করতে হবে। আবার ধরো স্কুল অ্যাটেন্ডেন্স এবং রিডিং স্কিল, মানে স্কুলে যদি বেশি দিন কেউ আসে তার কি রিডিং স্কিলটা বেশি ভালো, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা করতে হবে। আর এই যে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা করছি কজাল কোরিলেশন ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের যে স্ট্যাটিস্টিক্সটা ইউজ হয় সেটা হচ্ছে সাধারণত টি টেস্ট হয় অথবা অ্যানোভা হতে পারে। আর কজাল কম্পারেটিভ রিসার্চ ডিজাইনটা কি, এখানে কি করতে হয়, মানে ফাইন্ড আউট করে রিসার্চার যে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কোথায় আছে, মানে আগেরটা দেখলাম যে দুটো ঘটনার মধ্যে সম্পর্ক কোথায় আছে, আর এখানে হচ্ছে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কোথায় আছে। তো সেক্ষেত্রে উদাহরণটা দেখি, যেমন ধরো ইফেক্ট অফ চাইল্ডহুড ট্রমা অন অ্যাডাল্ট মেন্টাল হেলথ, মানে কোনো একটা বাচ্চার দেখা গেল ছোটবেলার কোনো ট্রমা তার পরবর্তীকালে জীবনে মেন্টাল হেলথে কোনো সমস্যা করছে কিনা, তো সেক্ষেত্রে আমাদের এই এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা করা যেতে পারে। আর একটা বলছে যে ইফেক্ট অফ সিঙ্গেল প্যারেন্ট হাউসহোল্ড অন একাডেমিক অ্যাচিভমেন্ট, মানে সিঙ্গেল প্যারেন্ট যদি থাকে কোনো বাচ্চা, দেখা গেল মানে শুধু বাবা বা শুধু মায়ের কাছে মানুষ হয়েছে, তো তাদের একাডেমিক অ্যাচিভমেন্ট কেমন হবে সেই জিনিসটার ক্ষেত্রেও কিন্তু আমরা এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা করতে পারি। তো এক্ষেত্রে আমরা যে স্ট্যাটিস্টিক্সটা ব্যবহার করি সেটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট আর অথবা রিগ্রেশন অ্যানালিসিস। আচ্ছা, এখানে দেখলাম যে মানে ভালো করে আবার যদি দেখি যে লাইফস্টাইল হ্যাবিট আর হার্ট হেলথের মধ্যে সম্পর্ক আছে কিনা, এটা কিন্তু আমরা আলাদা করে যে এক্সপেরিমেন্টের মতন কিন্তু নয়, আমরা আগের থেকেই দেখছি লাইফস্টাইল হ্যাবিটটা কিরকম, তারপরে তার হার্ট হেলথটা দেখার চেষ্টা করছি। মানে কি, আমরা অলরেডি ফলাফল থেকে কারণের দিকে যাচ্ছি। এটা কিন্তু এরকম না যে দুটোই আমি এক্সপেরিমেন্ট করে নিলাম যে হ্যাঁ এই দুটো কার্যকরণ, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি, এরকম কিন্তু না। আমরা অলরেডি তার লাইফস্টাইল দেখেছি, কিংবা অলরেডি তাদের হার্ট হেলথ খারাপ হয়েছে, তাহলে এবার লাইফস্টাইলটা দেখার চেষ্টা করছি। লাইফস্টাইলটা কিন্তু আমাদের পরিবর্তন করা যাবে না, আমরা কিন্তু এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কন্ট্রোল করছি না। এবারে দেখবো যে এই যে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা করতে গেলে যে স্টেপগুলো ফলো করতে হয়, প্রথমটা হচ্ছে সিলেকশন অফ এ প্রবলেম, একটা প্রবলেম সিলেক্ট করলাম, তারপর আইডেন্টিফিকেশন অফ দ্য সিলেক্টেড প্রবলেম। এবার যে প্রবলেমটা আমি সিলেক্ট করলাম সেই যে ফলাফলটা আমি দেখলাম, সেই ফলাফলটার মানে তার কারণগুলো বা ফলাফলটার সম্পর্কে খুব ভালোভাবে ডিফাইন করতে হবে বা সংজ্ঞায়িত করতে হবে, বা নিজে থেকে বুঝতে হবে যে জিনিসটা আদৌ ফলাফলটা কি। তারপর হচ্ছে সার্চ অফ দ্য রিলেটেড লিটারেচার, তারপরে ওই যে ধরো ঘটনাটা ঘটেছে, ধরো রোড অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাহলে তার রিলেটেড যে সমস্ত লিটারেচার, বলতে তার রিলেটেড যে সমস্ত ঘটনাগুলো হয়েছে, মানে অন্যান্য জায়গায় যে দুটো আমরা সেট আপ দেখলাম, একটা হচ্ছে কি কোরিলেশনাল, একটা কজাল কম্পারেটিভ। এবার প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে আমরা কোনটা নেবো, আমরা কি সিমিলারিটি দেখবো না আমরা ডিফারেন্স দেখবো। তাহলে যদি আমরা সিমিলারিটি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই রকম রিসার্চ রিলেটেড ব্যাপারগুলো দেখবো। আর যদি আমরা কম্পারিজন দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা
তার রিলেটেড সেই সমস্ত রিলেটেড লিটারেচার গুলো দেখবো, বা যে কাজগুলো হয়েছে বা রিসার্চ গুলো হয়েছে সেগুলো দেখবো। তারপরে কি বলছে যে প্ল্যানিং অফ দ্য ইনভেস্টিগেশন, প্ল্যানিং করবো যে এই যে ইনভেস্টিগেশন করতে যাবো, ধরো কেউ একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে কি কারণে মারা গেল, তাহলে সেই যে ইনভেস্টিগেশন করবো তার একটা প্রপার স্ট্রাকচার করতে হবে, সেটাকেই বলা হচ্ছে প্ল্যানিং ফর দ্য ইনভেস্টিগেশন। তারপরে কি হবে, কালেক্টিং রেলিভেন্ট ইনফরমেশন, আমি তারপরে কি করবো, যা যা প্ল্যানিং করেছি সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু আমাকে ইনফরমেশন গুলো নিতে হবে। হ্যাপাজার্ডলি ইনফরমেশন নেওয়া যাবে না, মানে আমি একটা ফলাফল দেখলাম, তার প্রবাবল কারণটা খোঁজার জন্যই তো যাচ্ছি, তো কারণটা খোঁজার জন্য আমি অনেকগুলো মানে তার সম্ভাব্য যে কারণগুলো হতে পারে সেগুলো একটা লিস্ট আউট করে নিতে হবে, সেই প্ল্যানিং অনুযায়ী আমাকে তার অনুযায়ী কিন্তু আমার ইনফরমেশন নিতে হবে, সব ধরনের ইনফরমেশন এখানে নেওয়া যাবে না। তারপরে কি বলছে, অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেটা, তারপরে কি হবে, সেই যে আমি কারণগুলোকে আইডেন্টিফাই করেছিলাম সেই কারণ অনুযায়ী আমাকে এইবার যে ইনফরমেশন গুলো আমি কালেক্ট করেছি সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, অ্যানালিসিস করতে হবে, ইন্টারপ্রিটেশন করতে হবে যে এই কারণেই জিনিসটা ঘটেছে। তারপরে কি, রাইটিং অফ দ্য রিসার্চ রিপোর্ট, পুরো ব্যাপারটা যখন হয়ে গেল, পুরো রিসার্চটা যখন হয়ে গেল, তারপরে কি করতে হবে, রিসার্চারে লিখে ফেলতে হবে জিনিসটা পরপর, যে অনুযায়ী স্টেপ অনুযায়ী রিসার্চটা হয়েছে সেই স্টেপ গুলো ফলো করেই পুরো রিসার্চটা লিখে। এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চের কিছু উইকনেস আছে বা কিছু লিমিটেশন বা অসুবিধা আছে, মানে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা করতে গেলে আমরা কিছু সমস্যায় পড়তে পারি, যেমন ধরো নো ডিরেক্ট অ্যাক্সেস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, আমরা অলরেডি জেনেছি। যেহেতু রিসার্চের কোনো কন্ট্রোল নেই, তার মানে রিসার্চের এখানে যা ঘটনা ঘটেছে তার উপর বেস করে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে খোঁজার চেষ্টা করবে। তারপরে কি, ডেটা কুড বি বায়াসড, মানে যে সমস্ত ডেটাগুলো আমরা নিচ্ছি সেটা বায়াসড হতে পারে, মানে ধরো কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এবার তার কারণগুলো জানার জন্য রিসার্চটা করছি, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাকে যে ডেটাগুলো কারা দিতে পারে, যারা ওই সময় সেই অ্যাক্সিডেন্টটা দেখেছে বা তার আশেপাশে লোকজন যারা ছিল, তারাই কিন্তু এগুলো বলতে পারে। তো সে যারা বলতে পারে তারা হয়তো ভালো করে জিনিসটা দেখেনি, হয়তো দেখতে গিয়ে অন্য কারোর কথার দ্বারা প্রভাবিত হয়েছে, কেউ হয়তো ম্যানিপুলেটেড করে বলছে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, পুরো ডেটাটাই অনেক সময় বায়াসড হওয়ার সম্ভাবনা থাকে। তারপর বলছে নো ম্যানিপুলেশন ইজ পসিবল, মানে এক্ষেত্রে কোনো ম্যানিপুলেশন বা নিয়ন্ত্রণ কিন্তু রিসার্চার করতে পারে না, যার ফলে রিসার্চার এখানে পুরোপুরি একটা মানে অসহায় বলা যেতে পারে, কারণ রিসার্চারের নিজস্ব কোনো ক্ষমতা এখানে থাকছে না, কারণ অন্যের উপর নির্ভর করেই কিন্তু রিসার্চটা করতে হচ্ছে, অন্য লোকেদের থেকে ডেটা কালেকশন করে আনতে হবে, তারা যেটা বলবে তার উপর বেস করেই কিন্তু রিসার্চটা করতে হচ্ছে, তার সেই জন্য বলছে যে এখানে কোনো ম্যানিপুলেশন পসিবল না, এখানে কোনো র্যান্ডমাইজেশনও পসিবল না। র্যান্ডমাইজেশন অলরেডি বললাম যে মানে যে কোনো একটা জায়গার ঘটনা অন্য জায়গায় কিন্তু আমরা বলতে পারি না যে এইখানে এই কারণে ঘটেছে মানে ওখানেও সেই কারণেই ঘটবে, মানে র্যান্ডামলি এটা বলা যায় না। তারপর বলছে ক্লিয়ার কাট কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ অ্যাচিভ করা যায় না, মানে কি, কোনো একটা ঘটনা ঘটেছে তার এইটাই নির্দিষ্ট কজ, এই নির্দিষ্ট কজের জন্যই এই ইফেক্টটা হয়, এর কোনো মানে নেই, মানে কোনো একটা জিনিস ঘটেছে, ধরো কারোর কেউ হয়তো কোনো একটা খাবার খেয়ে শরীর অসুস্থ হয়েছে, তা ওই নির্দিষ্ট খাবার খেয়ে কারোর শরীর অসুস্থ হয়েছে মানে অন্য কারোর হবে সেই রকম ভাবে, মানে ওই খাবারটাই particularly পুরোপুরি দায়ী হয়ে যাবে এরকম কিন্তু না, কারণ ওই খাবারটা দেখা গেল বাসি ছিল সেদিন, তাহলে বাসি খাবারটা খেয়ে হয়েছে সেটা হতে পারে, কিন্তু পার্টিকুলার ওই খাবারটা খেলেই সমস্যা হবে এই ব্যাপারটা কিন্তু হয় না, মানে আমরা কোনোভাবেই ক্লিয়ার কাট ভাবে বলতে পারি না যে ওই খাবারটা খেলেই সমস্যাটা হতে পারে। ঠিক আছে, তার মানে কজ অ্যান্ড ইফেক্টের যে রিলেশনশিপটা পুরোপুরি ভাবে হয় না। তারপর ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন হুইচ ইজ অলরেডি অকার্ড, আমরা আগেই বললাম যে পুরোপুরি কি হচ্ছে, সেই রিসার্চার ডিপেন্ড করে থাকে, নির্ভর করে থাকে সেই সমস্ত জিনিসের উপর যেটা অলরেডি হয়ে গেছে, যেটা নতুন করে হচ্ছে না বা প্রতিদিন হচ্ছে না, যেটা অলরেডি হয়ে গেছে তার উপরেই ডিপেন্ড করতে হচ্ছে, তো সেটা একটা লিমিটেশন, মানে রিসার্চারের আর কিছুই করার থাকে না, ঘটনা অলরেডি ঘটে গেছে। তারপর বলছে প্রন টু পোস্ট অফ ফ্যালাসি। আচ্ছা, পোস্ট অফ ফ্যালাসি কি, পোস্ট অফ ফ্যালাসি হচ্ছে এমন ধরনের একটা ভুল বিষয় বা জাজমেন্টের ক্ষেত্রে এমন একটা ভুল বিষয় যে যেখানে ধরে নেওয়া হয় যে পরপর দুটো ঘটনা ঘটেছে, তার মানে আগের ঘটনাটাই পরের ঘটনার জন্য দায়ী, মানে কোনো একটা জিনিস পরপর ঘটছে মানে আগের ঘটনাটা দায়ী হবে, এটাকেই বলা হচ্ছে পোস্ট অফ ফ্যালাসি। দেখো এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় রিসার্চার এটা করে ফেলে, যেমন ধরো রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বললাম, রোড অ্যাক্সিডেন্টের হওয়ার ঠিক আগের মুহূর্ততে কি হয়েছে সেটা দেখা হলো, কিন্তু তার আগেও যে কোনো কারণ হতে পারে, দেখা গেল কেউ হয়তো মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে অন্য একটা গাড়ির সঙ্গে, তার বলা হলো যে
গাড়িটা হাই স্পিডে আসছিল, তাই জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। যেহেতু পরপর হচ্ছে, যে হাই স্পিড প্লাস ওখানে অ্যাক্সিডেন্টটা হলো, তার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কি ছিল, গাড়িটা হাই স্পিডে ছিল। তাহলে হাই স্পিডটাকে কি বলছে, যে ওটার কারণ। কিন্তু দেখা যাচ্ছে ওই যে সিগনালে হয়তো গন্ডগোল হয়েছে, সিগন্যাল দেখতে পাইনি ঠিক করে, ও নিজের গতিতেই চলছিল, কিন্তু রিসার্চার এখানে ধরে ফেললো কি না, ওই গাড়িটা জোরে জোরে আসছিল, ওই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু এখানে আসল কারণটা কি, সিগন্যালটাই হয়তো দেয়নি। তাহলে কি হচ্ছে, পোস্ট অফ ফ্যালাসি হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা এই এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চে থাকে। ওভার রিলায়েন্স অন রেট্রোস্পেক্টিভ ডেটা, মানে বেশিরভাগ ক্ষেত্রেই কি হচ্ছে, কেউ হয়তো পূর্বের জিনিস দেখে দেখেই কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে, মানে ডেটাটাও তো রেট্রোস্পেক্টিভ হচ্ছে, পূর্বের জিনিসের উপর বেস করেই আমার রিসার্চটা চলছে। তো সেক্ষেত্রে যে যারা যারা বলবে তাদের রিকল বায়াস, মানে তারা হয়তো স্মরণ করতে পারছে না ঠিক করে, ইনকমপ্লিট বায়াস, মানে সম্পূর্ণ কথা বলছে না, কিছুটা বলছে কিছুটা বলছে না, তার ফলে কি হচ্ছে, পুরোপুরি ভালোভাবে আমরা কোনো একটা ঘটনার কারণটা জানতে পারছি না। এতক্ষণ দেখলাম যে একটা এক্সপোজ ফ্যাক্টর রিসার্চের কতগুলো সমস্যা হতে পারে, কিন্তু সমস্যা হলেই যে এই এক্সপোজ ফ্যাক্টর রিসার্চটা একেবারেই কোনো কাজের না, তা কিন্তু নয়, এর কিছু অ্যাডভান্টেজও আছে। যেমন দেখো, ইট ইজ ইউজড where experiment could not be conducted, যেখানে এক্সপেরিমেন্টাল মেথডটা চলছে না, করা যাচ্ছে না, সেখানে কিন্তু আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। তারপর কি বলছে, ইট হ্যাজ এথিক্যালি ফিজিবিলিটি, মানে এর একটা এথিক্যাল ফিজিবিলিটি আছে, মানে কি, যে সমস্ত জায়গাতে আমরা আগেই দেখেছি যে এথিক্যালি রং যে জিনিসগুলো, যেগুলোকে বারে বারে ঘটানো যায় না, সেই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা করতে পারি। তারপর বলছে ইট ইজ ইকোনমিক্যাল উইথ রেসপেক্ট টাইম মানি অ্যান্ড এনার্জি, মানে যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে তার কারণটা বের করলে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা হয়ে যাবে। কিন্তু আমরা যদি আলাদা করে এক্সপেরিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা সেট আপ লাগবে, তার জন্য সেই সেট আপটা করতে গেলে একটা সময়ের দরকার, টাকার দরকার, যে কাজটা অনেকদিন ধরে করবো তার জন্য একটা এনার্জি দরকার, এই কোনো কিছুই আমাদের এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চের কিন্তু লাগে না। আমাদের ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটারই আমরা কি করব, তার কারণটা বের করলেই আমাদের রিসার্চ কমপ্লিট। তো সেক্ষেত্রে এর একটা বড় একটা অ্যাডভান্টেজ আছে। ইট ইজ হাই ইন ইকোলজিক্যাল ভ্যালিডিটি। ইকোলজিক্যাল ভ্যালিডিটি মানে কি, এক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার জায়গার উপর করা হচ্ছে বা হিউম্যান বিহেভিয়ারের উপর করা হচ্ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, পার্টিকুলার হিউম্যান বিহেভিয়ারের উপর যদি করা হয়, পার্টিকুলার জায়গার যদি করা হয়, তাহলে সেই যে রিসার্চের যে আউটকামটা বেরোবে বা যে কার্যকারণ সম্পর্কটা বেরোবে, সেটা কিন্তু অনেকটা ভ্যালিড হবে, মানে সেটা সেই জায়গার জন্য অনেকটাই ভ্যালিড। তারপরে বলছে ইট আইডেন্টিফাইজ পোটেনশিয়াল কজাল রিলেশনশিপ। এটা কিন্তু মানে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটাকে পুরোপুরি মানে না বলতে পারলেও, ক্লিয়ার কাট ওয়েতে না বলতে পারলেও, এটা কিন্তু একটা ওয়ে দেয়, মানে এটা কিন্তু বলে দেয় যে এটা এটার কারণ হতে পারে, পরবর্তী রিসার্চ হয়তো এর উপর চলতে পারে, তার মানে এটাকে একটা ভালো একটা কজাল রিলেশনশিপ দেখানোর দিকে এটা অগ্রসর হতে পারে।